গণভোট গণভোট বলে কিছু নাই, গণভোট বলে কোনো আলোচনার বিষয় নেই। এটা ওখানেও কোনো এজেন্ডাই ছিল না, এখন গণভোটের কোনো এজেন্ডা নেই। এরপরে নতুনভাবে ঐক্যমত হওয়ার কিছু নাই, যেটা ঐক্যমত হওয়ার অতটুকু হয়েছে, চ্যাপ্টার ওখানে ক্লোজ হয়েছে। আজকে আরেক কুলাঙ্গার আইনজীবী হাইকোর্টে রিট করেছে জুলাই সনদ যেন বাস্তবায়ন না হয়, তার কার্যক্রম সবকিছু যেন স্থগিত করা হয়। আমি বলতে চাই, এই কুলাঙ্গারের কি কোনো মা বাপ নাই? সে কি কোনো মায়ের ঘরের সন্তান না? যেই মায়ের ঘরের সন্তানরা জুলাইতে জীবন দিল, তাদের প্রতি গাদ্দারি করতে তার বুকে কি একটুও কাঁপে নাই? বর্তমান যে অবস্থা আছে বাংলাদেশে, সেইটা কোন দিকে যাচ্ছে, কোন দিকে মোড় নেবে, সেজন্য আমরা অত্যন্ত উদ্গ্রীবভাবে অপেক্ষা করছি। এই জুলাই সনদ নিয়ে বা বিভিন্ন যে প্ল্যান প্রোগ্রাম হচ্ছে সরকারের, এগুলো নিয়ে যদি কোনো রকম আন্দোলন রাস্তায় নেমে যায়, তাহলে বাংলাদেশের মানুষ আবার অস্বস্তিতে পড়বে, যেটা কোনো মানুষই চায় না। বিএনপির ভিতরে এত লোক থাকতে তারেক রহমান কেন এই খলিলুর রহমানকেই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন? এবং আরো একটা প্রশ্ন হচ্ছে যে, যেই লোকটা ইউনূস সরকারের আমলে একজন মন্ত্রী ছিল এবং যেই ইউনূস সরকার কিনা নিরপেক্ষ থাকার কথা, একটা নিরপেক্ষ সরকারের একজন মন্ত্রী পদমর্যাদার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি যখন নবনির্বাচিত তারেক রহমানের মন্ত্রী সভায় শপথ গ্রহণ করলেন, তখন প্রশ্ন আসে যে ইউনূস সরকার কি আদৌ নিরপেক্ষ ছিল? আসলে কি কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে? এখন খলিলুর রহমান উনি যদি এই বিএনপির সরকারে মন্ত্রী হন বা সরকারের অংশ হন, তাহলে কিন্তু একটা প্রশ্ন উঠবে যে আগের অন্তর্বর্তী সরকারে উনি তাহলে ওই রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করেছেন। এবং নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং এর কথা আমরা বলতেছি, আমরা যেটা দেখলাম যে কারচুপি হলো, ফলাফলে কারচুপি হলো এবং অনেকগুলো আসন হারিয়ে দেওয়া হলো আমাদেরকে, এবং পরিকল্পনা করে 2/3 আসন সরকারি দল নিয়ে নিল। এই সংবিধান সংস্কার যাতে না হয়, এই জটিলতা, এটা কিন্তু পুরাটা একটা ইঞ্জিনিয়ারিং আজকে আমরা দেখতে পাচ্ছি। আজকে জাতির সামনে সেটা উন্মোচন হচ্ছে। তারেক রহমান সরকার দায়িত্ব নেওয়ার সাথে সাথে অঘটন ঘটিয়ে দিয়েছে, নজিরবিহীন ঘটনা ঘটিয়ে দিয়েছে। কোন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিন এরকম ব্যাড এক্সাম্পল সৃষ্টি করে, এটা বাংলাদেশে বিরল। এক কথা যদি বলি যে বিরল ঘটনা ঘটিয়ে দিয়েছে। দেখেন, হাসিনা ফ্যাসিস্ট ছিল, কিন্তু হাসিনা ফ্যাসিস্ট হয়েছিল ধীরে 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 ধীরে। হাসিনা রাতারাতি ফ্যাসিস্ট হয়নি, ক্ষমতা গ্রহণের সাথে সাথে হাসিনা ফ্যাসিস্ট হয়নি, প্রথম দিন ফ্যাসিবাদের দিকে পদার্পণ করেনি। কিন্তু তারেক রহমান সরকার দায়িত্ব নেওয়ার সাথে সাথে যা করেছে, আমি যেটা এখন আলোচনা করব, তাতে আওয়ামী আমলের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। ভিডিও শুরুতেই বুঝতে পেরেছেন আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী, তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর মূল বিস্তারিত অংশ দেখে আসি। আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানুষ আমার মনে হয় খুব একটা স্বস্তিতে নেই। আমরা সবাই কি চেয়েছিলাম? একটা ইলেকশন হবে, যে কোনো একটি দল পাস করবে, পাস করার পর সে সরকার গঠন করবে, দেশে একটা স্থিতিশীলতা আসবে, আন্দোলন, রাস্তার আন্দোলন, আদালতে গিয়ে মামলা করা এর বিরুদ্ধে ওর, তারপর এইখানে এই অনাসৃষ্টি, এইখানে মারামারি, এখানে কাটাকাটি, এগুলো হবে না। এমনটি আশা করেই স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের ১৮ কোটি মানুষের মধ্যে প্রায় ৭-৮ কোটি মানুষ ভোট প্রদান করেছেন। এরপর কি হলো? এরপর সরকার গঠন হলো। মানে বিএনপি বিপুল ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠ দিয়ে সরকার গঠন করলেন এবং ১ম দিনই আমরা একটা ধাক্কা খেয়ে গেলাম। সেটা কি? ওই যে সংবিধান সংস্কার শপথ নেবার কথা ছিল, সেটা বিএনপি নিল না। এই ১ম শুরু হলো আমাদের দেশে একটা মানে নেগেটিভ স্টার্টিং বলা যায় এটাকে। এখন এই যে জুলাই সনদ, এটা কি আসলে কবলে চলে গেল? অনেকেই বলছেন এমনটা। আমরা বিভিন্ন আ কনটেন্ট দেখে বুঝতে পারছি, বিভিন্ন অ্যানালিস্টরা বলছে যে জুলাই সনদ আর বাস্তবায়ন হবে না। কারণ বিএনপি তো পরিষ্কার বলে দিয়েছে এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। এবং আজকে হাইকোর্টে একটা রিট হয়ে গেছে জুলাই সনদকে অবৈধ ঘোষণা করবার জন্য। জানি না এর রেজাল্ট কি হবে। কে করেছে তাও আমরা জানি না। কেউ বলছে সরকারের পক্ষ থেকে কেউ একজন করেছে। নিশ্চয়ই জুলাই যোদ্ধারা এটা করেনি। বাংলাদেশের ১৮ কোটি মানুষের মধ্যে প্রায় ১৮ কোটি মানুষই, আওয়ামী লীগের লোকজন বাদ দিলে, সবাই কিন্তু জুলাই যুদ্ধের সাথে জড়িত ছিল। এবং তারা সবাই চেয়েছে যে বাংলাদেশে একটা সংস্কার হোক এবং সেই সংস্কারের জন্যই এই জুলাই সনদ হয়েছিল। কিন্তু এখন যে ধাক্কাটা খেয়েছে জনগণ বা বিএনপির যে এখন ডিসিশন, কারণ তারা এখন সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ, তারা ইচ্ছা করলে এটাকে বাতিলও করে দিতে পারেন। এমনটি দোটানায় যখন বাংলাদেশের মানুষ, তখন সালাউদ্দিন সাহেব বলেছেন, না আমরা এটাকে বাতিল করবার কথা ভাবছি না, আমরা এটা নিয়ে আলোচনা করব। এবং ওনাদের কথা অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে সেটা হলো ওনাদেরও তো একটা ৩১ দফা আছে। সেই ৩১ দফার থেকেই মিলিয়ে ঝিলিয়ে একটা মানে মীমাংসা যেন করা যায়, সেই পথে হয়তো হাঁটছেন বিএনপি। আমাদের কথা হলো, ভাই
আপনারা জামাত, এনসিপি বা জুলাই যোদ্ধারা যারা আছে, বাংলাদেশের মানুষের যেটা আকাঙ্ক্ষা, আপনারা বসে আপনাদের ৩১ দফা থেকে আর এখান থেকে নিয়ে হলেও জুলাই সনদটাকে বাস্তবায়ন করেন। মানুষের যে আশা আকাঙ্ক্ষা যে আমরা একটা নতুন দেশ চাই। নতুন দেশ বলতে সংবিধানের কি নাড়াচাড়া করবে জানি না, অনেকগুলো মূল যে সাবজেক্ট দেওয়া আছে জুলাই সনদে, সেগুলোকে বাস্তবায়ন করলে হয়তোবা দেশে আবার শান্তি আসতে পারে। কারণ এখন যেটা দেখা যাচ্ছে, তাহলে জামাতের আমির অলরেডি বলে দিয়েছেন যে আমরা এক বিন্দুও ছাড় দেবো না জুলাই সনদ দিয়ে যদি নয়-ছয় করা হয়। তারপরে তারা সেই আদালতের মামলা করবেন বা মামলার জন্য প্রস্তুতি নেবেন, আদালতে ঝামেলা করবেন, রাস্তাঘাটে আন্দোলন করবেন, সংসদ ঠিক মতো হবে না। আমরা তো এটা চাই না ভাই, আমরা এটা চাই না। আমরা চাই সুন্দর মতো সংসদটা হোক, আমরা সংসদে ডিবেট দেখি, সরকারি পক্ষ একটা কিছু বলুক, তার বিরুদ্ধে যদি বিরোধী দলের কিছু বলার থাকে সেটা ডিবেট হবে, জনগণ দেখবে, যেটা ন্যায্য হবে সেটাই করা হবে। কারণ জামাত ইসলাম বলে দিয়েছে যে সরকার যদি এমন কিছু না করে যেটা রাষ্ট্রের বিরুদ্ধে এবং জনগণের বিরুদ্ধে, আমরা কখনোই এর প্রতিবাদ করবো না, এবং এটাই তো নিয়ম। সেই স্বপ্ন আমাদের সার্থক হবে কিনা আমরা এখনো জানি না, কারণ দেশ কোন দিকে যাচ্ছে বা আগামী রাজনীতি কোন দিকে যাচ্ছে এখনই বোঝা যাচ্ছে না। তবে আমার মনে হয় বিএনপি হয়তো বা এই সময় এই সমস্ত ঝামেলায় যাবে না যেটা দিয়ে আন্দোলন রাস্তায় নেমে আসতে পারে, সেটা কারো জন্য মঙ্গল হবে না। দেখুন, এই সমস্ত আলোচনা করবার সময় না ঘুরে ফিরে সেই জামাতের কথা বলে। জামাত ইসলামীর যে একটা মানে উচ্ছ্বাস ছিল, মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল, সেটা দেশে বিদেশে যে জামাত ইসলাম এবার সরকার গঠন করবে, পারেনি। এখন অনেকেই বলছেন যে ডিপ স্টেট করেছে, অমুক করেছে, জামাত ইসলাম আরো ২০-৩০টা সিট পেত। কিন্তু ভাই, যদি আরো ২০-৩০টা সিট পেত, জামাত ইসলাম তো সংখ্যাগরিষ্ঠতা পেত না। এটা আপনাদের ভাবতে হবে। আপনারা যারা জামাত ইসলামকে সাপোর্ট করেন তারা মন খারাপ করলে হবে না, বাস্তবতাকে আপনার মেনে নিতে হবে। মনে করেন ৮০টা সিট পেয়েছে বা ৮৭টা সিট পেয়েছে জামাত ইসলাম এবং তার সমমনা দল। এখন যারা ৩০টা ৪০টা সিটও ধরেন, ৫০টা সিটও যদি ধরেন, তাও তো ১৫১ হচ্ছে না। বিএনপির সাথে জামাতের যে গ্যাপটা অনেক বেশি, তো ওরা ২১৯, আমরা যদি আরো ৫০ ধরি, তাহলে ওখানে ২১৯ না হয়ে হয়তো বা ১৮০ হতো, জামাত ১৩০ হতো, ১৪০ হতো। তো জামাতের এই অবস্থাটা হলো কেন? জামাতের যে প্রচারণা ছিল, জামাত যেভাবে এগুচ্ছিল, তাতে তো জামাতের এইরকম হওয়ার উচিত ছিল না, আরো বেশি ভোট পাওয়া উচিত ছিল। যদিও এটা অত্যন্ত খুশির খবর যে জামাত একা ৩৪% ভোট পেয়েছে। এটা একটা বিরাট সাকসেস জামাতের জন্য। জামাত যদি আরো মনে করেন আরো যদি অন্যান্য ব্যাপারগুলোকে একটু ভালো করে নিজেদের মধ্যে এনালাইসিস করতো, তাহলে হয়তোবা ভোট সংখ্যা আরো বাড়তো। যেমনটি ধরেন জামাতের মানে মেইন স্ট্রিম মিডিয়াতে কোনো সাপোর্টই ছিল না। এটা আপনারা দেখেছেন। কোনো পত্রপত্রিকা, কোনো টেলিভিশন মিডিয়া জামাতকে সাপোর্ট করেনি, বা জামাতের নিজস্ব কোনো প্রিন্ট মিডিয়াও নাই বা নিজস্ব কোনো টেলিভিশন মিডিয়াও নাই যে আমার নিজস্ব একটা মিডিয়া থেকেই এগুলো বলতে হয়। জামাতের সেটা ছিল না। এটা একটা বিরাট লিকেজ আমাদের জামাতের জন্য, বিরাট একটা মানে ক্ষতি হয়েছে ইলেকশনে। তারপর দেখেন এমন কিছু বয়ান বাজারে ছেড়েছে যেগুলো ধরুন বেশ কাল হয়ে গেছে। যেমনটি ধরুন আমাদেরকে ভোট দিলে আমরা বেহেশতের টিকিট দিব। এই ধরনের কথাটা তো জামাতের এখান থেকে এমন কেউ বলেনি যেটার প্রমাণিত সত্য। যেমনি এই কথাটাই বলেছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, অনেকগুলো কথার মধ্যে এই কথাটা বলেছেন, সেটাকে কাট করে এই যে মিডিয়াতে প্রচার হয়েছে, সেটা জামাতের জন্য কাল হয়েছে। এটা একটা বিরাট মানে এই ইলেকশনে মানুষের মনের মধ্যে বিরাট একটা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সেটা যেভাবেই করুক, যদিও জামাত থেকে কোনো দায়িত্বশীল ব্যক্তি এই ধরনের কথা বলেননি। হুম? জামাতে যদি আজকে একটা প্রিন্ট মিডিয়া থাকতো, তাহলে জামাত সেটাকে ক্লারিফাই করতে পারতো। জামাতে যদি একটা টেলিভিশন মিডিয়া থাকতো, তাহলে সেটাকে সুন্দরভাবে বয়ান দিয়ে ক্লারিফাই করতে পারতো। কিন্তু সেগুলো জামাত করতে পারেনি। তারপর দেখুন, জামাতের যে মেইন সাপোর্টারটা ছিল এই আমাদের ভার্চুয়াল মিডিয়া। এই যে ভার্চুয়াল মিডিয়াতে আমরা এবং যারা সাধারণ জনগণ, বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর, তারা জামাতকে বেশ বুস্ট আপ করেছে। কিন্তু এখন প্রশ্ন হলো, ভার্চুয়াল মিডিয়া দিয়ে তো আর একটা দেশের সমস্ত ভ্যালুমিটার বোঝা যায় না ভাই। ভার্চুয়াল মিডিয়াতে আমরা কত সংখ্যক লোক থাকি? ধরুন বাংলাদেশে ১৮ কোটি লোকের মধ্যে সবাই তো আর ভার্চুয়াল মিডিয়া দেখেন। একটি বাড়িতে হয়তোবা ১০ জন, ৮ জন, ৭ জন মেম্বার্স আছেন। এর মধ্যে কয়জন ভার্চুয়াল মিডিয়া দেখেন? সবাই কিন্তু ভার্চুয়াল মিডিয়া দেখেন না। আর সবাই যে এই একই জিনিস দেখতে হবে এমনও কোনো কথা নেই। জামাত অন্যান্য দিক দিয়ে অনেক টাকা পয়সা খরচ করেছে, বিভিন্ন রকম গান তৈরি করেছে, যেটা জামাত সমাজে বেশ একটা আলোড়ন সৃষ্টি করেছিল। কিন্তু শুধু ভার্চুয়াল মিডিয়া এটা আমাদেরকে এত এগিয়ে নিয়ে যেতে পারেনি। দেখুন, আরেকটা কথা না বললেই নয়। সেটা হলো, আমরা নির্বাচনের আগে বিভিন্ন রকম কনটেন্টে দেখেছি, বিভিন্ন রকম শিবিরের নেতাদের মুখে শুনেছি, আমাদের লাখো, লাখো কর্মী পুরো বাংলাদেশে ছড়িয়ে থাকবে। আমরা কোনো অবস্থাতেই ভোট চুরি করতে দেব না। আমরা কোনো অবস্থাতেই বাক্সতে সিল মারতে দেব না। এই ধরনের কথা আমরা শুনিনি। শিবিরের অনেক বড়, বড় নেতারা বলেছেন, এবং আমরা এটাও শুনেছিলাম যে ২৫ লক্ষ কর্মী জামাতের রাস্তায় নেমে যাবে, ইলেকশনের দিন থাকবে। তারা কোনো গন্ডগোলে যাবে না, তারা জাস্ট অবজারভেশনে থাকবে। কিন্তু আমরা অবস্থা দৃষ্টিতে কি দেখলাম? ভোট চুরি হয়নি, কিন্তু কিছু, কিছু জায়গায় দেখলাম সিল হয়েছে। কিছু, কিছু জায়গায় দেখলাম জামাতের আপনার যে পুলিং এজেন্ট, সেগুলো কথা বলতে পারছে না।
এমনটি তো যে সমস্ত নির্বাচিত জামাতের প্রার্থী আছেন বা এনসিপির প্রার্থী আছেন, তারা নির্দ্বিধায় বলে যাচ্ছেন। সার্জিস আলমও বলছেন যে তার পুলিং এজেন্টকে ওখানে ঠিকমতো বসতে দেওয়া হয়নি এবং ওনার পুলিং এজেন্ট কোনো কথা বলতে পারেনি। তাহলে এই যে আমরা শুনলাম 25 লক্ষ 30 লক্ষ শিবিরের কর্মীরা থাকবে ইলেকশনের সময়, ওনারা কোথায় গেল? ওনারা থাকেননি? না, ওইরকম কোনো ঘটনা ঘটাতে পারেনি শিবিরের ছেলেরা বা জামাত ইসলামী। কারণ আমরা বাংলাদেশে এমন কোনো ভোট নিয়ে চুরিচামারি হয় না। যা ইঞ্জিনিয়ারিং হয়েছে সেটা অন্য সময় হতে পারে, আফটার ইলেকশন, মানে ভোট দেওয়ার পর। কিন্তু ভোট কেন্দ্রে অনেক ছোটোখাটো অনিয়ম আমরা দেখেছি যে বিএনপির হয়ে 4 জন 5 জন পুলিং এজেন্ট বসে আছে, জামাতের একজন আছে, বা এমনও দেখেছি, আপনারাও দেখেছেন যে বিভিন্ন দলের পরিচয়পত্র নিয়ে অ্যাকচুয়ালি বসে আছে, তারা আসলে বিএনপির এজেন্ট। মানে বিএনপি বেশ সুন্দর করে এগুলো সাজিয়েছিল, এখানে জামাত ফেল করেছে। জামাত যেটাই বলেছে আগে যে আমাদের 20-25 লক্ষ লোকজন থাকবে যারা এই ভোট পাহারা দিবে, তারা পারেনি, তারা আনসাকসেস। এটা কেন হলো সেটা এখনো বোধগম্য নয়। তারপর দেখেন এই যে এত এত মানুষের একটা সাড়া ছিল ভার্চুয়াল মিডিয়াতে, এগুলো কিছু ফলস ছিল? না, এগুলো তো ফলস ছিল না। আমরা ওই ভার্চুয়াল মিডিয়া থেকে ওই কমেন্টস দেখে কথা বলছি না, আমরা ভিজুয়ালি যেটা দেখেছি যে মিছিলে মিছিলে ভরে গেছে, মহিলারা রাস্তায় রাস্তায় এত বড় বড় মিছিল করেছে, এগুলো কি কোনো এফেক্ট করলো না? হ্যাঁ, এগুলো এফেক্ট করেছে। এগুলো এফেক্ট করেছে বলেই তো জামাত 33-34% ভোট পেয়েছে। এটাও আমাদের মানতে হবে। এখন জামাত ইসলাম যেভাবেই হোক এইবার ক্ষমতায় আসতে পারেনি, কিন্তু তারা সেই রাস্তা তৈরি করে রেখেছে। জামাত ইসলাম যদি তার এই পথও চলা আগামী যে সময়টা আছে, যদি 5 বছর এই সরকার থাকেন, সে যদি তার পথ চলায় সঠিকভাবে যেতে পারে, তাহলে ইনশাআল্লাহ আগামী বছর হয়তোবা জামাত ইসলাম বাংলাদেশের সরকার গঠন করবেন। এবং তাদেরকে তখন এই অতীতের সমস্ত ভুলগুলোকে একটু হলেও মনে রাখতে হবে এবং একটু হলেও এগুলোকে সংশোধন করতে হবে। জামাত ইসলাম এমনিতে সমাজে বিভিন্ন ধরনের ভালো ভালো কাজ করেছে। তারা মানুষের প্রতি সেবা করেছে, তাদের দলের লোকজনকে তারা সাপোর্ট করেছে এবং দরিদ্র বা বন্যাপীড়িত মানুষকে রেগুলার সাপোর্ট করে যাচ্ছে। এই সংখ্যার বাইরেও সাধারণ মানুষের সাথে জামাতের একটা লিয়াজও করতে হবে এবং সাধারণ মানুষের সিম্প্যাথি যদি নাই আসতো, তাহলে আজকে 34% জামাতের ভোট হতো না। এটাকে টেনে টুনে আমাদেরকে 40-45% এ আগামী 5 বছরে নিয়ে যেতে হবে। সেই 5 বছরের আলোচনা এখন করে লাভ নেই। বর্তমান যে অবস্থা আছে বাংলাদেশে, সেইটা কোন দিকে যাচ্ছে, কোন দিকে মোড় নেবে, সেজন্য আমরা অত্যন্ত উদ্গ্রীবভাবে অপেক্ষা করছি। এই জুলাই সনদ নিয়ে বা বিভিন্ন যে প্ল্যান প্রোগ্রাম হচ্ছে সরকারের, এগুলো নিয়ে যদি কোনো রকম আন্দোলন রাস্তায় নেমে যায়, তাহলে বাংলাদেশের মানুষ আবার অস্বস্তিতে পড়বে, যেটা কোনো মানুষই চায় না। আসসালামু আলাইকুম। গতকালকে তারেক রহমানের নেতৃত্বে একটি মন্ত্রিসভা শপথ গ্রহণ করলো। তারেক রহমান প্রধানমন্ত্রী এবং তিনি অন্যান্য মন্ত্রীদেরকে নিয়োগ দিয়েছেন। এবং প্রথমে মন্ত্রিসভার আকারটা ছোট হবে বলা হলেও পরে দেখলাম আমরা যে পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রী মিলিয়ে প্রায় 50 জনের মতো, এবং তিনি আরো 10 জন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, যারাও কিনা প্রতিমন্ত্রীর সম্মান এবং সহমর্যাদা পাবে। এবং এতদিন ধরে আমরা যাকে নিরপেক্ষ বিশ্লেষক মনে করতাম, সেই ডক্টর জাহিদুর রহমান, তাকেও দেখলাম উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হলো। তাহলে এবার বোঝেন যে নিরপেক্ষ বিশ্লেষকের আড়ালে ডক্টর জাহিদুর রহমান কার পারপাস সার্ভ করতেন। হ্যাঁ, তো তারেক রহমান যাকে ভালো মনে করেছেন নিয়োগ দিয়েছেন। বিএনপির ভিতরে কার কি অবদান, কার কি ত্যাগ তিনি ভালো জানেন, আমাদের চেয়ে কোনো সন্দেহ নাই। এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। কিন্তু সবচেয়ে বেশি অবাক হয়েছি আমি ইউনূস সরকারের আমলে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ পদ দায়িত্ব পালন করা এবং পরবর্তীতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া খলিলুর রহমানকে আবার এই নতুন তারেক সরকার পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ দিয়েছে। এবং এই পররাষ্ট্রমন্ত্রী কিন্তু খুবই উচ্চ পর্যায়ের একজন মন্ত্রী, ক্ষমতা সম্পন্ন। সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে খলিলুর রহমানকে নিয়োগ দিয়েছেন তারেক রহমান। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপিতে কি এমন লোক নাই যে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্য? অবশ্যই আছে। আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি কিনা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন এবং তিনি বিএনপি পক্ষ থেকে এই পররাষ্ট্র বিষয়গুলো দেখভাল করতেন। এছাড়াও আরো অনেকে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিএনপির ভিতরে এত লোক থাকতে তারেক রহমান কেন এই খলিলুর রহমানকেই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন? এবং আরো একটা প্রশ্ন হচ্ছে যে যেই লোকটা ইউনূস সরকারের আমলে একজন মন্ত্রী ছিল এবং যেই ইউনূস সরকার কিনা নিরপেক্ষ থাকার কথা, একটা নিরপেক্ষ সরকারের একজন মন্ত্রী পদমর্যাদার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি যখন নবনির্বাচিত তারেক রহমানের মন্ত্রী সভায় শপথ গ্রহণ করলেন, তখন প্রশ্ন আসে যে ইউনূস সরকার কি আদৌ নিরপেক্ষ ছিল? আসলে কি কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে? নির্বাচন হওয়ার মাস 2 আগেই আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, তাদেরকে জোর করে পদত্যাগে বাধ্য করা হলো এবং বলা হলো যে এরা যদি পদত্যাগ না করে তাহলে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে একটা সন্দেহ হবে যে ডক্টর ইউনূস সরকার নিরপেক্ষ না। সুতরাং যেই সব উপদেষ্টারা নিরপেক্ষ না, তাদের একটা দলের সঙ্গে কানেকশন আছে, সেই সব উপদেষ্টাদেরকে নির্বাচনের আগে সরিয়ে দিতে হবে। এবং এই কারণেই আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমকে পদত্যাগ করার জন্য চাপ দেওয়া হয় এবং তারা পদত্যাগ করে। এবং এর ভিতরে মাহফুজ আলম নির্বাচন করেননি, কিন্তু আসিফ মাহমুদ তিনি এনসিপির মুখপাত্র হিসেবে যোগ দিয়েছেন। এটা করে ইউনূস সরকার দেখিয়েছে যে তারা একটি নিরপেক্ষ সরকার, যারা কিনা নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে।
কিন্তু সেই সরকারের একজন মন্ত্রী পদমর্যাদার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি যখন সরাসরি গতকালকে ছিলেন ইউনূস সরকারের মন্ত্রী, আজকে হলেন তারেক রহমানের মন্ত্রী, তখন একটা বিশাল প্রশ্ন জাগে যে কেন তাকে নিয়োগ দেওয়া হলো? তারেক রহমান কি স্বেচ্ছায় নিয়োগ দিয়েছেন নাকি বাধ্য হয়েছেন? এখানে কি ডিপ স্টেট কাজ করতেছে নাকি মার্কিন চাপে তিনি কাজ করতে বাধ্য হয়েছেন? সেই আলোচনায় আমি আসবো। দেখুন, গত বছরের মে মাসে এই খোদ বিএনপি, যে বিএনপি এখন ক্ষমতায়, সেই বিএনপি অভিযোগ করেছিল যে ইউনূস সরকারের ৩ জন উপদেষ্টাকে পদত্যাগ করতেই হবে, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মাহফুজ আলম এবং খলিলুর রহমান, এবং বলতেছে যে এই ৩ জন উপদেষ্টা নিরপেক্ষ নন এবং তারা দেশের স্বার্থে কাজ করছেন না, নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা কাজ করছেন না। এবং আমাদের খেয়াল আছে কিনা জানি না যে বার্মা সীমান্তে মানবিক করিডোর দেওয়ার জন্য খলিলুর রহমান নাকি আমেরিকার সঙ্গে চুক্তি করেছেন, যেটা আমরা শুনলাম পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মুখে। এবং কাগজে কলমে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন হলেও অনবরত খলিলুর রহমান তার কাজে নাক গলাতেন এবং দুজনের ভিতরে ভালো সম্পর্ক ছিল না। এবং এই খলিলুর রহমানের উপর কিন্তু ভারতও খুব ক্ষিপ্ত ছিল। সেই সময় যখন মিয়ানমারে মানবিক করিডোর দেওয়ার প্রসঙ্গ উঠে, তখন কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং বিএনপি এর সরাসরি বিরোধিতা করেছিল এবং এই খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছিল। এবং বিএনপির স্থায়ী কমিটির নেতা সালাউদ্দিন আহমেদ, যিনি কিনা বিএনপির ভিতরে অত্যন্ত প্রভাবশালী, তিনি স্পষ্ট বলেছেন যে এই খলিলুর রহমানকে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিতে হবে। এবং সম্ভবত খুলনা একটি জনসভায় তিনি কি বলেছিলেন চলুন একটু শুনে আসি। আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন, আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? দেখুন, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যিনি কিনা স্বরাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ পেয়েছেন, তো এই সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু অপ্রয়োজনীয় কথা বলেন না, বকারণে কথা বলেন না, খুব স্বল্পভাষী। তার মতো লোক যখন এই বিদেশি একজন নাগরিককে ডক্টর ইউনূস নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দিল, তখন এই সালাউদ্দিন আহমেদ ইউনূস সরকারের কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন। তাহলে এখন তারেক রহমানের কাণ্ডজ্ঞান নিয়ে কি আমাদের প্রশ্ন তোলা উচিত না? সালাউদ্দিন আহমেদ বলতেছেন খলিলুর রহমান একজন বিদেশি নাগরিক, কিন্তু আমি যতটুকু অনুসন্ধান করে জেনেছি, মানে খলিলুর রহমান বিদেশি নাগরিক এটাও প্রমাণ করা যাবে না, আবার তিনি যে বিদেশি নাগরিক না এটাও প্রমাণ করা যাবে না। তিনি আমেরিকা দীর্ঘদিন ছিলেন, তিনি জাতিসংঘ সহ অনেক বড় বড় উচ্চ পর্যায়ে কাজ করেছেন, তার যোগ্যতা নিয়ে কোনো সন্দেহ নাই। এবং ইউনূস সরকারের আমলে তিনি একাই পররাষ্ট্র, বাণিজ্য সবকিছু সামলাতেন এবং তিনি আমেরিকার সঙ্গে যে ডিলটা করেছেন সেটাও খুব ভালো। এবং ইউনূস সরকারের যে অর্থনৈতিক সাফল্য, এটার পিছনে তার অবদান। কিন্তু তিনি আমেরিকা দীর্ঘদিন থাকলেও তিনি কিন্তু আমেরিকাতে কোনো ভোট প্রদান করেননি। হ্যাঁ, তার পরিবার ভোট দিয়েছে, তিনি ভোট দেননি। সুতরাং তিনি যে মার্কিন নাগরিক এটা আসলে প্রমাণ করা যাবে না। তারপরেও যদি ধরেও নেই যে মার্কিন নাগরিক, তাহলে যেই বিএনপি একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে ইউনূস সরকার নিয়োগ দেওয়ার কারণে ইউনূস সরকারের কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছে যে সেনাবাহিনী কিভাবে একজন বিদেশি নাগরিক আছে তাদের স্পর্শকাতর বিষয় শেয়ার করবে, সেই বিএনপি এখন তাকে খোদ পররাষ্ট্র মন্ত্রী হিসাবে নিয়োগ দিল। তাহলে কাণ্ডজ্ঞান কার কম, ডক্টর ইউনূসের নাকি তারেক রহমানের? এখন আসল কথায় আসি। গত বছরের মে মাসেও যখন বিএনপি বলতেছে যে খলিলুর রহমানকে পদত্যাগ করতে হবে, তারপরে জুন মাসে ডক্টর ইউনূস লন্ডন সফর করলো তারেক রহমানের সঙ্গে দেখা করার জন্য। এবং তখন কিন্তু এই খলিলুর রহমানই ডক্টর ইউনূস যে হোটেলে ছিলেন, ডরচেস্টার হোটেল, সেই হোটেলের নিচে গিয়ে তারেক রহমানকে রিসিভ করে উপরে নিয়ে আসেন। এবং অনেকেই বলতেছেন সেই সময় একটা আলোচনা হয় এবং একটা চুক্তির মতো হয় যে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসা হবে। এবং সেই সময় আমেরিকার মধ্যস্থতায় একটা কথা হয় যে ক্ষমতায় বিএনপি আসুক, জামাত আসুক, যেই আসুক, এই খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ দিতে হবে। আপনাদের খেয়াল আছে কিনা জানি না, তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন, সেই মহিলা 2 বার গিয়ে লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। এবং বলা হয় যে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক তিনিও তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক করেছেন। আমরা জানি না কি কথা হয়েছে, কিন্তু প্রশ্নটা কি স্বাভাবিক না? আমেরিকা বা পশ্চিমারা এই খলিলুর রহমানকে আসলে কন্টিনিউ করার জন্য তারেক রহমানকে প্রেসার দিয়েছেন। এবং এই কারণেই প্রশ্ন উঠছে যে তারেক রহমান নিজের ইচ্ছায় খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিয়েছেন নাকি তিনি বাধ্য হয়েছেন। খলিলুর রহমানকে কিন লবির লোক ধরা হয় এবং অনেকেই মনে করেন ডক্টর ইউনূস নয় মাত্র প্রধান হলেও সরকার কিন্তু পরিচালনা করতেন খলিলুর রহমান নেপথ্যে থেকে। এবং ইউনূস সরকারের ভিতরে যেটা ডিপ স্টেট ছিল, অনেকে বলেন না অমুক গ্যাং তমুক গ্যাং, সেই ডিপ স্টেটের অন্যতম সদস্য ছিলেন খলিলুর রহমান। এবং খলিলুর রহমান এর আগে যতই উচ্চ পদে কর্মরত হোক না কেন, এই খলিলুর রহমানকে কিন্তু লাইম লাইটে প্রথম আনেন পিনাকি ভট্টাচার্য। এবং তিনি অন্তর্বর্তীকালীন সরকারের যে ডিপ স্টেট আছে তাদেরকে বুঝান যে খলিলুর রহমান মতো একজন জ্ঞানী লোককে সরকারে নিয়োগ দেওয়া খুবই জরুরি। তখন তাকে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ বানানো হয়। তারপর যখন আসিয়ান সম্মেলনের সময় থাইল্যান্ডে যখন তিনি বৈঠক করতে গেলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে, তখন প্রশ্ন উঠে যে একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরেকজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে পারে। তখন ডক্টর ইউনূস এই প্রথমবারের মতো বাংলাদেশে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ তৈরি করে তারপর খলিলুর রহমানকে সেই পদে বসান। এবং বিএনপি যখন একের পর ডিমান্ড করতেছে খলিলের পদত্যাগ, তখন ওই যে সেই জুন মাসে
ইউনূস তারেক রহমান বৈঠকে খলিলুর রহমান ছিলেন, তারপরেই কিন্তু খলিলুর রহমানের উপর থেকে বিএনপি উদ্ধার করে নেন এবং খলিলুর রহমানের বিষয়ে একদম পুরো মুখ বন্ধ রাখেন। এবং ধারণা করা হয় যে আমেরিকা এবং পশ্চিমের মধ্যস্থতায় তারেক রহমানকে শর্ত দেওয়া হয় যে আপনি যদি এই নির্দেশগুলো মানেন এবং সরকার গঠন করলে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী পদে মেনে নেন, তাহলেই আপনি দেশে যেতে পারবেন। আপনার খেয়াল আছে না, তারেক রহমান ফেসবুকে বলেছিলেন যে আমার দেশে আসা আমার উপর নির্ভর করতেছে না। অনেক বিশ্লেষক মনে করেন যে তারেক রহমান যে নিজের ইচ্ছায় তিনি দেশে আসতে পারতেছেন না, একটা অদৃশ্য বাধা যেটা তিনি বলতেও পারতেছেন না বলে ফেসবুকে লিখেছেন, সেই বাধাটা দূর করে দিয়েছেন খলিলুর রহমান ভারত এবং আমেরিকার সঙ্গে বিভিন্নভাবে আলাপ করে এবং মধ্যস্থতা, এটা অনেকেই বলতেছেন। তো ফিরে আসি ডিপ স্টেট। তো এই খলিলুর রহমানকে পরিচালনা করতেন ডিপ স্টেটের পিনাকি ভট্টাচার্য সহ আরো অনেকে। কিন্তু সেই জুন মাসে যখন খলিলুর রহমান, তারেক রহমান, ডক্টর ইউনূস তারা লন্ডনে বৈঠক করলেন, তারপর থেকেই খলিলুর রহমান এই ডিপ স্টেটের সঙ্গে, এই ছোটনদের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে ফেলেন। এবার আপনারা খেয়াল করবেন যে পিনাকি ভট্টাচার্য, তারপর ইলিয়াস হোসেন, এরা কিন্তু শেষ পর্যন্ত এই খলিলুর রহমানের বিরুদ্ধে কথা বলা শুরু করেছিলেন এবং আমার চ্যানেলে এসে গৌতম দাস তিনিও কিন্তু এই খলিলুর রহমানের বিরুদ্ধে অনেক কথা বলেছেন এবং সেই কথাগুলো যুক্তিসঙ্গত ছিল। যেই খলিলুর রহমান ডিপ স্টেটের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, সেই খলিলুর রহমান সেই তারেক রহমান এবং ইউনূসের লন্ডন বৈঠকের সময় তিনি বিএনপি বলয়ে চলে আসেন এবং বিএনপিও খলিলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেয়, পদত্যাগের দাবি থেকে সরে আসে। পক্ষান্তরে ডিপ স্টেটের শক্তিগুলো তারা খলিলুর রহমানের বিরুদ্ধে চলে যায় এবং অনেক বিশ্লেষক বলতেছেন যে সেই লন্ডন মিটিং এর পরে এবং অনেক বিশ্লেষক বলতেছেন লন্ডনের সেই তারেক ইউনূস মিটিং এর পরে খলিলুর রহমান গোপনে গোপনে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য কাজ করতেছিলেন এবং তাকে গুপ্ত বিএনপিও বলা যায়। এখন সেই খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী পদের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিলেন তারেক রহমান এবং এটা নিয়ে অনেক সমালোচনা হয়, আলোচনা হয়, এমনকি খোদ বিএনপির ভিতরেও ফিসফিসানি আছে যে এত উপযুক্ত লোক থাকতে কেন যেই খলিলুর রহমান এর আগের দিন অন্য সরকারের মন্ত্রী পদমর্যাদার নিরাপত্তা উপদেষ্টা ছিল, সেই খলিলুর রহমানকে কোন চাপে বাধ্য হয়ে তারেক রহমান পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ দিলেন? এই প্রশ্ন চলতেই থাকবে এবং সমালোচনা হবেই। এবং অন্যটা প্রশ্ন হচ্ছে যে তাহলে নির্বাচন কি নিরপেক্ষ হয়েছে? তাহলে এই যে জামাত এনসিপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলতেছিল, তা কি আসলে সত্য? আজকে নাহিদ ইসলাম কি বলেছে একটু শুনে আসি। খলিলুর রহমান উনি যদি এই বিএনপির সরকারে মন্ত্রী হন বা সরকারের অংশ হন, তাহলে কিন্তু একটা প্রশ্ন উঠবে যে আগের অন্তর্বর্তী সরকারে উনি তাহলে ওই রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করেছেন এবং নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং এর কথা আমরা বলতেছি, আমরা যেটা দেখলাম যে কারচুপি হলো, ফলাফলে কারচুপি হলো এবং অনেকগুলো আসন হারিয়ে দেওয়া হলো আমাদেরকে এবং পরিকল্পনা করে 2/3 আসন সরকারি দল নিয়ে নিল। এই সংবিধান সংস্কার যাতে না হয় জটিলতা, এটা কিন্তু পুরোটা একটা ইঞ্জিনিয়ারিং আজকে আমরা দেখতে পাচ্ছি। এবং খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ দেওয়ার আগে তারেক রহমান কি জানতেন না যে একটা বিতর্ক হবে, একটা প্রশ্ন উঠবে? জানতেন, কিন্তু তিনি বাধ্য হয়েছেন এই খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ দিতে এবং সেখানে মার্কিন চাপ সহ অন্য বিভিন্ন চাপ ছিল বলেই অনেকে মনে করতেছেন। এবং শুধু কি তাই, অনেক বিশ্লেষক মনে করতেছেন যে গত বছরের জুন মাসে ইউনূসের সঙ্গে তারেক রহমানের যে মিটিং হয়েছে, সেখানে বলা হচ্ছে যে এমনও প্রস্তাব উঠেছে যে ইউনূসকে রাষ্ট্রপতি পদে নিয়োগ দিতে হবে। আমরা মনে করেছিলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই তারেক রহমান রাষ্ট্রপতি করবেন, কিন্তু ফখরুল ইসলাম আলমগীরকেও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী পদে নিয়োগ দেওয়া হলো এবং রাষ্ট্রপতি চুপ্পু যদি পদত্যাগ করে হয়তো 1 মাস পর 2 মাস পর, আমি জানি না রাষ্ট্রপতি চুপ্পুকে তারেক রহমান কয়দিন রাখবেন, তারপরে এমনও হতে পারে যে ইউনূসকে রাষ্ট্রপতি পদে নিয়োগ দেওয়া হতে পারে এবং হয়তোবা এটাই হচ্ছে যে লন্ডন ডিল, সেই লন্ডন ডিলের অংশ। এইরকম অনেকে মনে করতেছেন, আমার কথা না কিন্তু এরকম অনেকে মনে করতেছেন। দর্শক, আমরাও দেখতেছি আসলে কি হয়। তবে এই তারেক রহমানের যে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়া, এটা কিন্তু একটা বিশাল বিতর্কের সৃষ্টি করলো, এতে কোনো সন্দেহ নেই। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।